আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। দর্শক, আজকে শুরুতেই আপনাদের সকলকে জানাই পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। এবং দেখছেন বিজেপির তরফ থেকে পোস্ট করা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও পোস্ট করছেন। এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন 20 জুন পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই বলে ছবি দিয়েছেন, নিচেতে শুভেন্দু অধিকারীর নামও আছে। দর্শক, এই পশ্চিমবঙ্গ দিবস খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু আমাদের পলিটিক্যাল জায়গাতেও একটা বিরাট গুরুত্বপূর্ণ। এই পশ্চিমবঙ্গ দিবসটা অ্যাকচুয়ালি কোন দিন সেটাকে নিয়েও কিন্তু অনেক বিতর্ক তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে। নর্মাল সিস্টেমে 20 জুনই হওয়া উচিত, কারণ এই দিনটাতেই ভোটাভুটির মাধ্যমে বাংলাটাকে ভাগ করে এই একটা অংশ, পশ্চিমের অংশটাকে ভারতের সঙ্গে রাখা হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গ হিসেবে পরিচিত। ফলে এর একটা ইতিহাস আছে 20 জুনের সঙ্গে। কিন্তু আগের যে সরকারটা ছিল তারা আবার এটাকে মানছিল না, কারণ এই পশ্চিমবঙ্গ গঠনে যাদের অবদান আছে তাদের কথা স্বীকার করতে হতো। তো ওনারা তো তাদের কথা স্বীকার করবেন না, কারণ যাদের অবদান আছে তাদের সঙ্গে বিজেপির যোগ আছে। ফলে অনেক ব্যাপার আছে, অনেক অ্যালার্জি ছিল। তো দেখেছেন আপনারা, বিতাড়িত মুখ্যমন্ত্রী উনি এই 20 জুনটাকে অস্বীকার করে উনি হঠাৎ করে পয়লা বৈশাখটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে দিলেন। যদিও এই সরকার সেটাকে তো মানবেই না, মানছেও না। আমরা বলেছিলাম যে পয়লা বৈশাখ আবার কিসের? পয়লা বৈশাখ নতুন বাংলা বর্ষ ক্যালেন্ডার হয়, ঠিক আছে, কিন্তু একটা দিবসের সঙ্গে তো একটা ইতিহাস থাকবে। তো যে দেখবেন অনেক রাজ্যেরও দিবস আছে, রাজ্যে সেদিন গঠন হয়েছে। যে কোনো দিনের দিবস মানে তার একটা ঐতিহাসিক যোগ থাকতে হবে। তো আমার ইচ্ছে হলো আমি একটা দিবস ঘোষণা করে দিলাম, আমার ইচ্ছে হলো ওটাকে অস্বীকার করে দিলাম, এটা তো হয় না। তো এসব করেছেন মমতা ব্যানার্জি, এসব করেছেন ওই নামেই করা, তার কোনো গুরুত্ব থাকলো না। সরকারিভাবে উনি ঘোষণা করেছিলেন বটে, কিন্তু আর তো ওইসব পালনের কোনো ব্যাপারই নেই, বরং সরকারিভাবে এই দিনটাকেই এখন পালনের চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গ দিবস খুব গুরুত্বের সঙ্গে পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী আসছেন আমাদেরই পাশে, তারকেশ্বরে প্রোগ্রাম রয়েছে। ফলে এটাকে খুব বিরাট করে এবারই আয়োজন করা হচ্ছে, যেহেতু সরকার এখানে এসছে, সরকারের উদ্যোগটা নিয়েছে। এবং দর্শক, এসব নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। এই পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ থাকাতে কি সুবিধা হয়েছে না হয়েছে, এবং এটা নিয়ে পলিটিক্যাল তরজাও হয়, ভোটের সময় অনেক সময় তরজা হয়েছে। কিন্তু দর্শক, যারা পলিটিক্যাল লোকজন তারা তো পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজে তারা চর্চা করবেনই পশ্চিমবঙ্গ তৈরিতে, সুবিধা অসুবিধা নিয়ে পলিটিক্যাল প্রচার। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আপনি, আমি, আমরা এটাকে কিভাবে দেখি, আমরা কতটা উপকৃত হয়েছি পলিটিক্যাল একে অপরকে দাগার বাইরে, সাধারণ মানুষ হিসেবে আজকের এই দিনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই দিনটা না এলে, পশ্চিমবঙ্গটা না তৈরি হলে আমাদের কি হাল হতো, এটা কি আমরা কখনো ডিপলি ভেবে দেখেছি? নাকি ওই আছি সবাই গা ভাসিয়ে সময় কাটিয়ে দিচ্ছে? কিন্তু ভেবে দেখেছে কি, যারা ভেবে এটা করেছিলেন, পশ্চিমবঙ্গটাকে আলাদা করে রেখেছিলেন, তাদের অবদান, তাদের ভাবনা, তাতে আমরা কতটা উপকৃত হচ্ছি, একটু আমরা গভীরভাবে কখনো ভেবে দেখেছি? ভাবলে অনেক কিছু পাবেন। আমি দর্শক এ নিয়ে একটু চর্চা করব। যাকে দেখেন অন্যান্য ক্ষেত্রে চর্চাতে, ব্রিগেডিয়ার দেবাশিস দাস, তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, আপনাকে প্রথমেই পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা আপনাকে জানাই। এবার বলুন, আমি যেটা দিয়ে শুরু করলাম, মানুষকে বলছিলাম যে আজকের দিনটার গুরুত্ব কতটা, আপনি কি ব্যাখ্যা দেবেন আজকের দিনটার? আপনাকেও শুভেচ্ছা। আপনার চ্যানেলের মাধ্যমে যে লক্ষ লক্ষ দর্শক আপনার চ্যানেল দেখে, তাদেরকেও শুভেচ্ছা। আপনি বড় একটা যথার্থ কথা বললেন, আমার মনের কথা বলে দিলেন, যে আমরা খুব হালকাভাবে সবকিছুর বিচার করি, ইতিহাস না জেনে, ভূগোল না জেনে। এবং যে জাতি ইতিহাস ভুলে যায়, পৃথিবী সেই জাতিটাকেও ভুলে যায়। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের যে প্রজন্ম, নবীন প্রজন্ম, তাদের অত্যন্ত দরকার আছে ইতিহাসটা জানবার, কারণ তারা খুব বুদ্ধিমান। এবং তারা ইতিহাসটা জানলে তখন বুঝতে পারবে যে এটা খালি রাজনীতি হচ্ছে না। হ্যাঁ, রাজনীতি তো একটু হচ্ছেই,
বাট ইতিহাসের ওপর নির্ভর করে কিছু রাজনীতি হচ্ছে, এবং সেইটা নিয়ে আমি ছোট্ট করে একটু বলতে চাই, কারণ পুরোটা তো বলা যাবে না। দেখুন, আমরা তো ভারতবর্ষ যেটা, সেটা তো বহু বছর মুঘল সাম্রাজ্যের অংশ ছিল, এবং মুঘল সাম্রাজ্য চলাকালীন একদম শুরুর দিকে কিন্তু ব্রিটিশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে আসে, এই ধরুন 1650 চলে আসে, এবং তারা তখন খালি ব্যবসা করতো, মুঘলদের সাথে ব্যবসা করতো, আর সেই নিয়ে নানান রকম ভাবে কাজ করতো। এবার তারপরে আস্তে আস্তে যখন মুঘল সাম্রাজ্য তলিয়ে আসছে, মানে ধরুন শাহজাহান, হ্যাঁ, ঔরঙ্গজেব সময়, তখন তারা তাদের দাঁত আর নোকটা বার করে দেয় এবং বলে আমরা শাসন করব। এবং তারা শাসন করতে শুরু করে, এবং তারপরে একটা লম্বা পিরিয়ড, প্রায় 300 বছর তারা শাসন করে মুঘল সাম্রাজ্যের পরে। এইবার এই শাসনকালীন সময় তাদের যে ভাগ, এই এই এলাকাটাকে, তারা তো পৃথিবীতে ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে একটা কথা বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, মানে কোথাও একটা সূর্য এখানে হয়তো অস্ত গেল, বাট অন্য কোথাও সূর্য উদয় হচ্ছে, সেটাও ব্রিটিশ সাম্রাজ্য, মানে এতটা ব্রিটিশ সাম্রাজ্য বড় ছিল আর কি। তো তখন আমাদের এই জায়গাগুলোকে ওরা তিনটে ভাগে ভাগ করেছিল, বাংলা, আর আপনার সাউথ ইন্ডিয়া, মাদ্রাস, আর আপনার বোম্বে। তো এই প্রেসিডেন্সি গুলোতে ওরা কাজ চালাতো। এবং তারপরে কি হলো, এই যে বাংলাটা অনেক বড় ছিল, বাংলা, বিহার, আসাম টাসাম মিলিয়ে, ওড়িশা মিলিয়ে বিরাট বড় একটা ব্যাপার ছিল, মানে পুরো দেশটাকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছিল। মাদ্রাসটা পুরো সাউথ ইন্ডিয়ান, আর ওইদিকে বোম্বে প্রেসিডেন্সি। তো এইবার তখন কি হয় যে এই সময় যখন অনেক বছর শাসন করবার পরে ওদের মনে হয় যে এখানে একটুখানি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বাড়াবো, সেইভাবে ওরা 1905 সালে, তখন লর্ড কার্জন বলে একজন ছিলেন ভাইসরয়, তিনি আমাদের বাংলাটাকে বিভাগ করতে চান। এবং যখন বিভাগ করতে চান তখন স্বদেশী মুভমেন্ট শুরু হয়ে যায় 1905 সালে। খুব বেশি পুরনো কথা না, 115-20 বছর পুরনো কথা, এবং অতটা ভুলে যাওয়ারও সময় আসেনি এখনো। তো যখন উনি এটা করতে চান, স্বদেশী মুভমেন্ট শুরু হয়, এবং বিশালভাবে আমরা শুনেছি, আমাদের ছোটবেলায় স্কুলে পড়তাম, লাল বাল পাল, হ্যাঁ, তো লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, আর বিপিন চন্দ্র পাল, এই তিনজন উঠে আসে তিনটে জায়গার থেকে, একজন পাঞ্জাব থেকে রাজপথ রায়, আর আমাদের আপনার বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্র, আর বিপিন চন্দ্র পাল পশ্চিমবঙ্গ। এবং এদের সাথে স্বদেশী মুভমেন্ট, বিদেশি জিনিস বয়কট, আমাদের দেশের মানে নানান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এই সমস্ত শুরু হয়। এমন শুরু হয়, এমন অবাধ্যকতা শুরু হয় এই সমস্ত জায়গা, যে ব্রিটিশরা আর পারে না সামলাতে, এবং আবার 1905 সালে নর্মাল ব্যাক টু স্কোয়ার ওয়ান, 1911 সালে, সরি, 6 বছর পরে আবার ওইখানে চলে আসে, যে পারলাম না আমরা এটাকে ভাগ করতে। তখন এই ভাগটা প্ল্যান হয়েছিল একটা বিরাট ভাবে, যে বাংলা আর এই তিনটে প্রভিন্সে। এইবার কি হলো, এবার তারপরে নর্মাল চলছে। 1947-এ যখন পুরো দেশ ভাগ হবে, যখন ব্রিটিশরা জানলেন যে আমাদের এখানে আর টিকতে দেবে না। এবার এখানেও একটা ছোট্ট করে একটা কথা বলি, ম্যাক্সিমাম মানুষ মনে করে যে অহিংসা আন্দোলনের জন্য ব্রিটিশরা পালিয়েছে। আমি মনে করি না। আমি তো মিলিটারির লোক, আমি মিলিটারিটা ভালো বুঝি। যখন সুভাষচন্দ্র বোস আইএনএ বানায়, আর যখন একটা নেভাল মিউটিনি হয়, এই দুটো হওয়ার পরে ওরা ডিসাইড করে যে আমরা এদেরকে রাখতে পারবো না, কারণ একমাত্র আমাদের ভরসা সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী এদের সাথে ছিল বহু বছর, 200 বছর ধরে, যে এরাও যদি চলে যায় তাহলে আমরা রাখবোটা কাদের ওপরে। এবং তখন এরা ভায়োলেন্সের ভয় পালায়, নন ভায়োলেন্সের ভয় না, ভায়োলেন্সের ভয়। বাট আমার ব্যক্তিগত মতামত, বাট আমার খালি একলার ব্যক্তিগত মতামত না, আরো পৃথিবীর, কারণ নন ভায়োলেন্সের ভয় কেউ কখনো পালায় না। শক্তি না থাকলে, এক্ষুনি যদি আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্সকে রিটায়ার করে দিই, তাহলে আপনি জানতে পারবেন যে নন ভায়োলেন্সের পাওয়ারটা কত পাওয়ার। হ্যাঁ, এই দিক দিয়ে পাকিস্তান ঢুকে যাবে, ওই দিক দিয়ে চীন ঢুকে যাবে, আর ছোট্ট ডিঙি নৌকা দেশগুলো ঢুকে যাবে আর কি। যাই হোক, তো এইবার হলো 1947-এ যখন ভাগ হলো, তখন আমাদের ভাইসরয়কে লর্ড মাউন্টব্যাটেন। এবার এই ভাগটা কিন্তু সম্পূর্ণরূপে ধর্মের উপরে হয়েছিল, এবং তখন পুরো ভারতবর্ষতে 17টা প্রদেশ ছিল, বেঙ্গলও একটা প্রদেশ ছিল। এবার ভারতবর্ষে 17টা প্রদেশের মধ্যে সোজাসুজি 11টা প্রদেশ ভারতবর্ষের সাথে মিলিত হয়ে যায়। এর মধ্যে কোনো অ্যাম্বিগুইটি ছিল না, কোনো কোশ্চেন মার্ক ছিল না যে কোথায় যাবে, মাদ্রাস প্রদেশ, বোম্বে প্রদেশ, এটা ভারতেরই হবে। সোজাসুজি পাকিস্তানে চলে যায় 3টে প্রদেশ, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পুলিশ, বালুচিস্তান, সিন্ধ, এরা চলে যায় পাকিস্তানে। আর 3টে প্রদেশে হয় যে ভাগ করতে হবে,
হিন্দু মুসলমান প্রচন্ড মিলে আছে আর কি, তো ভাগ করতে হবে। এই তিনটে প্রদেশের মধ্যে আজকের গল্প যেখান দিয়ে আপনি শুরু করলেন আসলো বেঙ্গল, আর পাঞ্জাবও ছিল, আসামও ছিল। আপনি জানেন পাঞ্জাবেও ঝামেলা হয়েছে প্রচন্ড পার্টিশনের সময়, আর বেঙ্গলেও খুব ঝামেলা হয়েছে। এবং এই ভাগ করবার সময়, কেন এই পশ্চিমবঙ্গ দিবস, যে এই ভাগ করবার সময় তখন মুসলিম লীগে সুরাওয়ার্দী ছিলেন হেড। ইনি একটা প্রপোজাল আনেন যে আমরা পাকিস্তানেও যাব না, ইন্ডিয়াও যাব না, আমরা মুসলিম লীগ, আমরা অবিভক্ত বঙ্গ একটা দেশ হিসাবে চালাবো, অবিভক্ত বঙ্গ। তো এই অবিভক্ত বঙ্গ দেশ হিসাবে চালাবে বলে তারা ধুঁয়ো দেয়, এবং সেই ধুঁয়োটা ফাইনালি ডিসাইড হয় যে অবিভক্ত বঙ্গ চলবে না বিভক্ত বঙ্গ চলবে এই দিনে, আজকের দিনটিতে 1947-এ। এবং এই দিনটাতে এই ভোটটি যদি না হতো, এবং তাহলে আমি আর আপনি আর আমাদের যত বন্ধু যারা নানান রকম ভাব দেখান, নানান রকম কথা বলেন, সব ধর্মের কথা বলেন, আমরা সবাই হয়তো পাকিস্তানের অন্তর্গত হয়ে যেতাম। কারণ যখন বিভক্ত করা হয় এই ভোটের জেরে, এই ভোটের মধ্যে অনেকে কিন্তু অবিভক্ত বেঙ্গলের ভোট দিয়েছিল, এবং তাদের মধ্যে সবাই যে মুসলিম লীগের ছিল তাও না। হ্যাঁ, আর এই দিকে ছিল আপনি জানেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার দলবল, এবং তারা একটা বিরাট করে এটা করে, এবং তাই জন্য আজকে যে রাজ্যকে আমরা পশ্চিম বাঙ্গাল বলি সেই রাজ্যটি জন্ম হয়। না হলে হতো না, আমরা একটা অবিভক্ত দেশ হয়ে থাকতাম কিছুদিন, তারপরে যা হওয়ার হয়ে যেত, আমাদেরকে রসগোল্লার মতো পাকিস্তান গিলে ফেলতো। তো এইটা হয়েছিল প্ল্যান। তো আমি তখন সবাই আমরা এই দেশটাতে কাটাতে পারতাম না, যেই দেশটাতে আমরা এখন মনের সুখে কাটাই, মনের সুখে গভর্নমেন্টকে গালাগালি দিই, মোদিকে গালাগালি দিই, যা ইচ্ছে করি, হ্যাঁ, এবং তারপরেও আমরা বেঁচে আছি, কেউ আমাদের ধরে না, সেইটা। তো এইটা হচ্ছে মোটামুটি একটা ছোটখাটো হিস্ট্রি বললাম। আচ্ছা, এই সময় কিন্তু রবীন্দ্রনাথও বেঁচে ছিলেন, তারও রুলস মানে 1911-র যে ঝামেলাটা হয়, যে যখন ওরা বাধ্য হয়, তারপরে উনি ওই জনগণ মন অধি গানটা রচনা হয়েছিল 1911-তে হয়। এবার এই যে অবিভক্ত বাংলা, এইটার পিছনে বাংলা ভঙ্গের কারণটা, মানে যদি আপনি একটু ইতিহাস দেখেন, দুটো বড় ঘটনা হয়েছিল। একটাকে বলে নোয়াখালী কিলিংস, একটাকে বলে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, বা ডাইরেক্ট অ্যাকশন ডেও অনেকে বলে। এই দুটোই 1946 সালে, মানে স্বাধীনতার 1 বছর আগে হয়েছিল। এই দুটো দেখে এরা বুঝতে পারে যে না, এই সৌহার্দ্যপূর্ণ সহবস্থানটা আসলে একটা মরীচিকা, এটা হবে না। তো তার থেকে ভালো যে আমরা আমাদের জায়গা নিয়ে থাকি, যেমন চলছে চলুক। এবং র্যাডক্লিফ লাইন বলে যেটাকে, এই ব্রিটিশ ইন্ডিয়া ভাগ হয় যে কোথায় পাকিস্তান থাকবে কোথায় বাংলাদেশ থাকবে, র্যাডক্লিফ লাইন। এবং এই র্যাডক্লিফ লাইনটা এখনো আছে। এবার একটা মোটা পেন দিয়ে লিখেছিলেন বলে ওই পেনটার যে আপনি কি বলে ওটাকে, মানে ওই পেনটার যে মাপটা, ওটা আমার আপনার হিসাবে হয়তো 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ, বাট যখন ওটা ম্যাপের ওপর দিয়ে যাচ্ছে ওটা 100 কিলোমিটার, কোথাও 50 কিলোমিটার চলে গেছিল। ফলে কিছু জায়গায় বর্ডার বোঝা যায় না, নদীর ওপর দিয়ে, নালার ওপর দিয়ে, কারো বাড়ির উঠোনের মাঝখান দিয়ে বর্ডার চলে গেছে। তো যাই হোক, তো এই অবিভক্ত বেঙ্গল যেটা, এটার হিস্ট্রি হচ্ছে যে এই যে অন্য একটি রাজ্য হবে, যেটা মানে দেশ হবে, যেটা বাংলা অবিভক্ত থাকবে, এবং তারা পাকিস্তানে যাবে না এবং ইন্ডিয়াতে যাবে না, এরকম হয়েছিল। সেটা সম্ভব না, এটা আরো কিছু জায়গায় হয়েছিল কিন্তু। হ্যাঁ, আমি আপনাকে তাহলে ইতিহাসে বলছি, খালি বাংলায় না, জুনাগড়ে হয়েছিল। জুনাগড়ের মহারাজা, তিনি কুকুর পুষতেন, কুকুরের বিয়ে দিতেন লক্ষ লক্ষ টাকা খরচা করে। তো তিনি বলেছেন আমি পাকিস্তানে থাকবো। হ্যাঁ, তারপরে ভারতবর্ষের নিচে চলে আসেন প্রায় জোর করে, বল্লভভাই প্যাটেল তাকে মানায়। হায়দ্রাবাদ বলেছিল আমরা থাকবো না। গোয়া, তারা একটা অন্য কারণে। তো এইরকম করে আমাদের দেশে হয় ওইখানেও। এবং আমাদের যে জিনা, উনি কিন্তু কাশ্মীরের, যেটা এখন অব্দি চলছে, কাশ্মীর যখন মহারাজা হরি সিং ছিলেন, ব্রিগেডিয়ার রাজিন্দার সিং ছিলেন ওনার আন্ডারে, তারা যখন লড়াই করতে শুরু করে পাকিস্তানের সাথে 1948 সালে, তখন উনি খুব, মানে উনি কাশ্মীরকে কল্পনা করতে পারেননি যে কাশ্মীর হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল না, মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু তারা ইন্ডিয়াতে থাকবে। তো তখন তারা যখন ইন্ডিয়াতে সই করে দেয়, উনি খুব মানে মন ভেঙে যায় ওনার, হতাশাগ্রস্ত হয়ে যান উনি, এটা কি করে হলো যে এরা পেয়ে গেল। তো সেই রকম ভাবে আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে হয়েছিল। আরেকটা ছোট্ট আপনাকে তথ্য দিই, ব্রিটিশরা তারপরে জানেন 1911-তে এই ঝামেলাটা হয়েছিল, তখন ব্রিটিশরা বুঝে গেছিল যে এখানে
সব ধানি লঙ্কারা বসে আছে পশ্চিমবঙ্গের এলাকাতে। এবং তারপরে এরা কি করে, এদের ক্যাপিটালটাকে মুভ করে নেয়। পশ্চিমবঙ্গ ছিল সারা এরিয়ার ক্যাপিটাল, একটা জায়গার না, মানে বিশাল একটা এরিয়া, কলকাতা ছিল ক্যাপিটাল। সেখান থেকে তারা নিউ দিল্লিতে চলে যান ক্যাপিটাল মুভ করে, দিল্লিতে আর কি, নিউ দিল্লি বলছি, ভুল বলছি। তো ক্যাপিটাল মুভ করে, এবং আপনি যদি আন্দামান সেলুলার জেলে যান কখনো, ওখানে শয়ে শয়ে নাম লেখা আছে ওই ওই জেলের দেয়ালগুলোতে, এবং বলতে একটু দ্বিধা নেই, 90% নাম বাঙালি লোকেদের। যারা গেছেন তারা জানেন। এবং এখানে আমি গর্বের সাথে একটা কথা বলি, ওই নামগুলোর মধ্যে একটা নাম আমার নিজের জেঠুর, নিজের বড় জেঠু, আমার বাবার বড় ভাই দেবকুমার দাস, তার নামও আছে। আপনি যদি চান আমি আপনাকে কোনো ফটো পাঠিয়ে দেবো, আমি নিজে তার সেলে গেছি। এবার এই বেঙ্গল লোকেদের ওপরে ব্রিটিশারদের একটা রাগ এসে যায়, ঘৃণা এসে যায়, যে এরা আমাদের লুটতে দিচ্ছে না। এই রকম করে বাংলার থেকে আপনি যদি দেখেন, তখন সব ফাইটাররা উঠে এসেছিল, তাদের দেখে অরবিন্দ ঘোষ, তাদের দেখে এক এক করে তখন ব্রিটিশাররা বলেন না, এখান থেকে পাত্তারি গুটাই। এবং তারপরে তো নেতাজি সুভাষচন্দ্র বোসের গল্পটা আমরা জানি। বাট ওই 1947 সালে যদি তখন ভোটাভুটি হয়ে জিতে যেত, তাহলে ওই অবস্থাই হতো পশ্চিমবঙ্গের। যদি এইবারের ভোটে অন্য কিছু হতো, যে অবস্থা হতো, সেই অবস্থায় যে আমরা হয়তো পাকিস্তানের অন্তর্গত হয়ে যেতাম। এইখানে আমি শেষ করছি। আপনার আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। না, এটা তো ঠিক যে আমরা সবাই আছি, ওই সব দেশেও হয়তো আমরা হয়তো কেন আমরা জানি হিন্দুরা আছেন, তারা কি অবস্থায় আছেন সে তো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যেভাবে আছেন, সত্যি যদি এটা আলাদা দেশ হতো এবং পরে পাকিস্তানের অধীনে চলে যেত, তাহলে যে প্রগতি উন্নতি আমরা ভোগ করছি, বলবো এনজয় করছি ভারতে, সেটা তো হতো না। একই সঙ্গে তো সব দেশগুলো তৈরি হয়েছে, পাকিস্তান মানে ভারত তো ভারত আছেই। আজকে দুই দেশের সার্বিক দিক দিয়ে কত তফাৎ হয়ে গেছে, এটা আমাদের কাছে কোথাও একটা গর্বের, তাই না? হ্যাঁ, আমি আপনাকে একটা জিজ্ঞেস করি, কারণ দেখুন মানে ডিফল্ট, মানে ইচ্ছাকৃত ভাবে না, অনিচ্ছাকৃত ভাবে, যে আমি একজন হিন্দু, আপনি একজন ইসলাম ধর্মের মানুষ। এবার আপনি আপনার তরফ থেকে একটু বলুন আমাদের, মানে আপনি কিভাবে দেখেন। কারণ আপনি আমি আপনাকে দেখেছি যে আপনি কিন্তু খুব পার্টিকুলার, রেগুলার নামাজ টামাজ পড়েন। এমন না যে মানে ওই অদ্ভুত কিছু ইসলাম লোক ঘুরে বেড়ায়, সেরকম না। আপনি ধর্মটাকে মানেন, সম্মান দেন, এবং আমিও সম্মান দিই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কি ব্যক্তিগত অভিমত, যে যে আপনার কি মনে হয় যে কেমন হতো দেশটা আমাদের আর কি? আমি খুব গর্বিত, এটুকুই বলতে পারি। আমি এটা নিয়ে আগেও বলেওছি, এই যে দেশ ভাগ হওয়ার পরে আমরা দেখেছি অনেক লোক চলে গেছেন এখান থেকে, মুসলিমরা মানে বাংলাদেশে চলে গেছেন মুসলিম কান্ট্রিতে থাকবো বলে, মানে ওখানে থাকবো বলে। আমার মনে হয় যারা গেছেন তারা পস্তাচ্ছেন কেন, আমরা দেখছি তো ওপার থেকে লোকজন তো চলে আসতে চাইছেন বাংলাদেশে মুসলিম হয়েও। হিন্দুরা আসছেন ধর্মীয় অত্যাচারে, সেটা অন্য বিষয়, কিন্তু মুসলমানরাও আসছেন। কেন আসছেন? তার মানে ওখানে বাসযোগ্য তাদের মনে হচ্ছে না। এটাই তো আমাদের কাছে গর্ব তৈরি করে যে যে সত্যি তার মানে আমরা এই দেশে আছি, কত ভালো আছি। ধর্ম তো আমার ভিতরের ব্যাপার, ধর্ম পালনের জন্য তো আমার অবস্থান পরিবর্তন ঘটাতে হবে না। আমার বাড়িতে বসেই আমি আমার ধর্মকে পালন করবো। হ্যাঁ, আমি ধার্মিক, অবশ্যই ধার্মিক, আমি ধর্মের বিরুদ্ধে বলে ফোকাস হতে চাই বিরাট কিছু, এটা আমার কোনো ইচ্ছে নেই। আমি বিশ্বাসী। কিন্তু আমি এটা মনে করি, আমি দেখছি বলে আর কি, যে এই বাংলাদেশে পাকিস্তানে মুসলিমদের হাল দেখছি তো। এই যে একটা যুদ্ধের পরিবেশ গেল, যুদ্ধের পরিবেশে ওই সব দেশগুলোতে জ্বালানির কি দাম বাড়লো। আজকে আমার দেশ, মহান দেশ, সেটাকে কীভাবে কন্ট্রোল করলো। তো এই যে গোটা দেশের প্রগতি, তার সঙ্গে আমরাও যে এগোচ্ছি, এটা সব থেকে ভালো জায়গা। তো আমি খুব গর্বিত যে আমি বা আমার পরিবার কোনোভাবে ওই পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে মিশে যায়নি। আমি এখানে আছি, সবাই মিলে আছি। ওরা ওখান থেকে অনেক কিছু বলার চেষ্টা করে যে আমরা খুব অত্যাচারিত, কিন্তু আমরা জানি ওই সব দেশে যারা সংখ্যালঘু তাদের কি হাল হচ্ছে। আমি তো আজকে এখানে এসে কথা বলছি যে আপনি আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, অনেক মানুষই ভালোবাসেন। দেখুন, কেউ যদি গোঁড়ামি করেন, কেউ যদি এখানে থেকে পাকিস্তানপন্থী হন, বাংলাদেশপন্থী হন, তার আচরণ যদি প্রশ্নবোধক হয়, তো সেখানে তো সরকার তো ব্যবস্থা নেবে। সেটাকে মুসলিম বিরোধী অবস্থান বলে যদি কেউ চিৎকার করেন, আমি তো অন্তত সেটা বিশ্বাস করব না। ফলে আমি এই দেশে আছি, আমার খুব ভালো লাগছে আজকের দিনটাতে। আমরাও গর্বিত, শুধু সনাতনী হিন্দুদের জন্য না, আমরা যে সনাতনী হিন্দুদের, আমি যদি শব্দটা ইউজ করি, যেহেতু এখন বলা হচ্ছে পলিটিক্যালি সনাতনী হিন্দু, তো তাদের জন্যে যদি আমরা এই জায়গাটা পেয়ে থাকি, এখানে থাকার অধিকার ভারতের সঙ্গে, আমি বলবো এর জন্য সনাতনীদের জন্য আমি মানে কি বলবো, তাদেরকে কুর্নিশ জানাবো যে তারা এই অবস্থানটা নিয়েছিলেন বলে আজকে এই জায়গাটা আলাদা দেশ তৈরি বা পাকিস্তানের সঙ্গে মিশে যায়নি, ভারতের সঙ্গে থেকে গেছে, যার বেনিফিট আমিও কোথাও পাচ্ছি। এটা আমার খুব ভালো লাগার জায়গা।
একদম। এবং দেখুন এই দেশটাতে দেখুন পাওয়ার দেখুন আমাদের মানে ফখরুদ্দিন আলী আহমেদ বলুন, আপনি মৌলানা আব্দুল আজাদ বলুন, আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন যে প্রেসিডেন্ট মানে সবাই বলে পাগল প্রেসিডেন্ট, ইনি নিউক্লিয়ার টেস্ট করেছিলেন। হ্যাঁ, তো ইনি এরা সবাই, হ্যাঁ, এদের এদের তো কোনো আমরা ধর্ম দেখি না। আমাদের শিখ ধর্মের প্রধানমন্ত্রী ছিলেন, হিন্দু ধর্মের ছিলেন, সব ধর্মের, এবং কারো বাধা নেই কোথাও হতে। আমাদের রাজ্যে বলুন বা সারা ভারতবর্ষে, সে স্পোর্টস পার্সন বলুন আর কোনো পলিটিক্যাল লিডারশিপ বলুন বা কোনো ফ্যাক্টরি ওনারশিপ বলুন, এই যে চরিত্রটা আমি খুব ভালো বুঝি। কেন জানেন, আমার জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আমাদের রেজিমেন্টে একসাথে খাওয়া দাওয়া হয়, কিন্তু খাওয়া দাওয়া রান্না হয় আলাদাভাবে, যার যেমন পছন্দ। মাংস কাটার ব্যাপারটা আছে আপনি জানেন, কিন্তু একটা সেকশনের মধ্যে 10 জন থাকে, একটা প্লেটুনে ধরুন 30 জন থাকে, বা একটা কোম্পানিতে 100 জন থাকে, তার মধ্যে ওই 10 জনের মধ্যে ভাগাভাগি হয় না কোনো, একদম মিক্স থাকে। এবং আমাদের রেজিমেন্ট অনেক কাজ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। হ্যাঁ, তো সেইখানে এইটা মানে একটা সর্বধর্মের সমন্বয় দেখা যায় ভারতীয় সেনাবাহিনীতে, বিশেষ করে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে। এবং আমরা যে এনজয়মেন্ট এখানে করছি, যেটা আপনি বলছেন, আমরা সেখানে দেখেছি ধর্মভিত্তিক দেশগুলোতে অতটা করা যায় না, অতটা স্বাধীনভাবে বাঁচা যায় না। কোথাও একটা তোমার রাষ্ট্র মানে দড়ি বাধা থাকে ধর্মের দিকটাতে নজর রাখবার জন্য। এখানে আপনি নিজের ব্যক্তিগত যেটা বললেন, যে যেটা আপনি করছেন বাড়ির মধ্যে করছেন, কখনো মসজিদ যাচ্ছেন, বাট সেটাকেই জীবনের একমাত্র উদ্দেশ্য করছেন না, অন্যান্য জিনিসগুলো দেখছেন, সেইটা এখানে চর্চা করা যায়। এটা আমাদের সত্যিই হতো না যদি হতো। এবার রাজনৈতিকভাবে একটু বলি, এইখানে আপনি যেটা শুরুটা করলেন, যে হট করে যখন দেখলো এই ব্যাপারটাতে একটু পালে হাওয়া লাগছে, তখন আগের সরকার ওই পয়লা বৈশাখটা করে দিল হট করে, যে না এইখানে পালে হাওয়া লাগতে দেওয়া যাবে না। তো সেইখানে আমার ভালো লাগছে, অন্তত ইতিহাস ভিত্তিক কাজগুলো এখন হচ্ছে। যেমন আমি শুনছি যে 3টে নেভির জাহাজ লঞ্চ হচ্ছে। হ্যাঁ, তো এটা তো দারুণ ব্যাপার। তো যে আমাদের নেভির জাহাজগুলো তো কোনো ধর্মের না, তারা তো খালি মিসাইল মারে আর কি, ব্রহ্মোস মারবে। তো এইটা তো ধর্ম দেখবে না, যে ধর্মের লোক পিছনে লাগবে তাদের পিছনে ব্রহ্মোস মারবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে। তো এই ইতিহাসটা দরকার আছে আমাদের জানবার। জাস্ট মডার্ন আর কুল সাজবার জন্য আমরা যেন ইতিহাসটাকে অবজ্ঞা না করি, তাহলে নিজেরাই ইতিহাস হয়ে যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। সকালে একটা খুব ভালো চর্চা হলো। এটাই তো আমার গর্বের ভারতবর্ষ, যে ব্রিগেডিয়ার দেবাশিস দাস আর আমি শফিকুল ইসলাম আমরা একসঙ্গে উদযাপন করছি পশ্চিমবঙ্গ দিবসকে, এবং আমরা সবাই গর্বিত ভারতবাসী হিসেবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।